গত 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই। এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মুল্লুকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের মাত্র সপ্তাহ তিনেক আগে এমন খবরে যার পর নাই ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাতমুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লামখুল্লা রাজনীতি, সেই আমেরিকাই নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে। ভাবতে পারেন, মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দেয়। সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের একদম চূড়ায়। সেদিনও যে জরিপটা ঝড় তুলল তাতে দেখা গেল খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় ঢের এগিয়ে জামায়াত এনসিপি জোট। তারপরও ভোটের মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই, এমন আলাপ চলছিল। কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। হাসিনা সরকার পতনে আমেরিকার মদদ এখন ওপেন সিক্রেট। দুনিয়ার সবার জানা, আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা, সেটা পাগলেও বুঝবে। বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে, এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোধহয় আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চালল আমেরিকা। যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই জামায়াতে ইসলামীর সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণীও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে, আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায়, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা, বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে কিনা। বিশ্লেষকদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন বা উল্টো যাত্রার ইঙ্গিত। শেখ হাসিনার শাসনামলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা, হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয় তা ওই অডিও রেকর্ডিংয়েই পরিষ্কার। মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুকও তৈরি রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা গেছে, আমি বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে 100% শুল্ক চাপিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে, তা এক নিমিষেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে। একে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা দাওয়াই। জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পেছনে কাজ করছে দলটির সাম্প্রতিক রিব্র্যান্ডিং। রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের পুরনো প্রতিক্রিয়াশীল ইমেজ ঝেড়ে ফেলে জনকল্যাণমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন, আমরা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছি না, আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছি। বন্যা দুর্গতদের সহায়তা, আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি। তাদের এই কৌশল কাজেও দিচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ডিসেম্বরের জরিপে দেখা গেছে, বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল হলো জামায়াত। এমনকি জনপ্রিয়তায় তারা বিএনপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। জামায়াতের এই নতুন কৌশলের সবচেয়ে বড় চমক হলো তরুণ প্রজন্মের সঙ্গে তাদের জোট। জেএনজি বা তরুণ প্রজন্ম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাদের গড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে জামায়াত। অন্যদিকে ডাকসু নির্বাচনে শিবিরের বাজিমাত করার প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয়, তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে। একসময়ের নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে। ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতই হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রয়টার্স বলছে, জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ, নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা সংসার সামলাতে পারেন। এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে। নারীপক্ষর শিরিন হক রয়টার্সকে বলেছেন, এগুলো সব নির্বাচনী চাল। ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোঁড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে, তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না। এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয়। এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে, ভারত মনে করে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন, আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে। এর মানে হলো ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন, হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত, তারাই এখন জামায়াতকে এনগেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে। এর কারণ সম্ভবত জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান। আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে, তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। গতকাল 22 জানুয়ারি আমেরিকার সুবিখ্যাত দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার শিরোনাম, দ্য ইউএস ইজ টেস্টিং এ নিউ অ্যাপ্রোচ ইন বাংলাদেশ।
ইটস ওয়ার্কিং উইথ ইসলামিস্টস, অর্থাৎ আমেরিকা বাংলাদেশে একটি নতুন পথে চলার চেষ্টা করছে। তাহলে তারা ইসলামপন্থীদের সাথে কাজ করছে। সহজ কথায় আমেরিকার সমর্থন এবার বাংলাদেশের ইসলামপন্থী বা মৌলবাদী দলগুলোর প্রতি, মানে জামাত এবং তাদের ছানাপোনাদের সমর্থন দিয়ে ক্ষমতায় এনে বাংলাদেশে এক গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সহনশীল, উদার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ার ব্রত নিয়েছে আমেরিকা। গত কয়েক মাস ধরে, হাসবেন না, কথাটা সত্যি, তারা এইভাবেই চলছে। গত কয়েক মাস ধরে ঢাকায়, ওয়াশিংটনে, লন্ডনে জামাতের বহু উচ্চ স্তরের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের পর আমেরিকা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশের মানুষকে বাঁচাতে, বাংলাদেশকে সোনার বাংলা করতে গেলে জামাত ও তার ছানাপোনাদের ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশকে গিলে খাওয়ার পথে গলার কাঁটা হয়েছিলেন শেখ হাসিনা। তাকে সরিয়ে দেওয়ার পর মোহাম্মদ ইউনূস ভালোই সার্ভিস দিয়েছেন গত কয়েক মাস, কিন্তু তিনি তো নির্বাচিত সরকারের প্রধান নন। আর গণতন্ত্রের পূজারী আমেরিকা একজন অনির্বাচিতকে কতদিন মেনে নিতে পারে? লোকে নিন্দে বন্ধ করবে না? তাই একটা পুতুল খেলার মতো নির্বাচনের ব্যবস্থা করতে হচ্ছে, যার দিন ধার্য হয়েছে আসছে মাসের 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি। আওয়ামী লীগ ময়দানের বাইরে, তাই লড়াই বিএনপি আর জামাতের মধ্যে। তবে সে নির্বাচন কেমন মুক্ত ও স্বচ্ছ হবে তার নমুনা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। চেপে রাখার চেষ্টা করা সত্ত্বেও সেসব নমুনা চাপা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। গত মাস 2-3 ধরে মনে করা হচ্ছিল আমেরিকা বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। ঢাকার আমেরিকান দূতাবাসের তখনকার দায়িত্বপ্রাপ্ত ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় উপর্যুপরি বৈঠক করেছেন আলমগীর সাহেবদের সঙ্গে। লন্ডনে গিয়ে বসেছেন বৈঠকে তারেক জিয়ার সঙ্গে। এমনকি তারেক জিয়া এই যে 17 বছর পর দেশে ফিরতে পারলেন, তার সবুজ সংকেত নাকি ভারতের সঙ্গে আমেরিকার কাছ থেকেও এসেছে। এটাই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অনুমান। এসব দেখে শুনে অনেকের ধারণা নয়, বিশ্বাস জন্মেছিল আমেরিকা বুঝি তারেকের সঙ্গে বিএনপির পেছনে। বিশ্বাসটা শক্ত হয়েছিল আরো কয়েকটা কারণে, যার মধ্যে সর্বাগ্রে আসে ইসলামী মৌলবাদের প্রতি ট্রাম্প সাহেবের প্রবল বিরোধ। অন্তত বিরোধের হুঙ্কার তো তিনি প্রায়ই দিতেন। ডোনাল্ড ট্রাম্প কখনোই সন্ত্রাসবাদ ও মৌলবাদকে নাকি প্রশ্রয় দেবেন না, ইত্যাদি ইত্যাদি। তার প্রতিজ্ঞা নাকি দুনিয়া থেকে একেবারে শেকড় শুদ্ধ উপড়ে ফেলবেন ইসলামী সন্ত্রাসবাদের গাছ। দ্বিতীয় বড় কারণ, ট্রাম্প প্রশাসনের নতুন আন্তর্জাতিক নীতি। অন্য দেশের সরকার ভাঙা গড়ার খেলায় আমেরিকা মত্ত ছিল এতকাল, তাতে তাদের খুব ক্ষতি হয়েছে। আমেরিকা তাই আর নাক গলাবে না অন্য দেশের সরকার ভাঙা গড়ার খেলায়। মাত্র 3 মাস আগে কাতারের দোহায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বড় মুখ করে বলেছিলেন এই কথাটি, কিন্তু দেখা গেল আমেরিকা রয়ে গেছে আমেরিকাতেই। যা বলা হচ্ছিল, যা ভাবা হচ্ছিল, তা কেবল শ্যাম চাচার বিরিয়ানির গন্ধ শুকে ঘুমিয়ে পড়া গরিব মানুষের, তারপর সেই ঘুমের ঘোরে স্বপ্ন দেখা, বিরিয়ানির স্বপ্ন। জামাতের সঙ্গে সখ্যতা যে তৈরি হচ্ছিল গোপনে, তার অনেক ইঙ্গিত মিলছিল বেশ কয়েক মাস ধরে। শেখ হাসিনার জমানা উপড়ে ফেলার ব্যাপারে বড় অবদান যে জামাতের, সেটাও ঠারে ঠোরে স্বীকার করে নিচ্ছিলেন এবং নিয়ে ধন্যবাদ দিচ্ছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশ্যে জানা গেল
ধন্যবাদেই শেষ নয়, আরও আছে। জামাত এখন আমেরিকার সেই বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতে আয়েশা যেমন বলেছিলেন, এই বন্দি আমার প্রাণেশ্বর, তেমনি আমেরিকার মুখের কথা হচ্ছে এখন জামাত আমার প্রাণেশ্বর। তাকে দিয়ে সোনার বাংলা গড়বে আমেরিকা। ওয়াশিংটন পোস্টের বক্তব্য নিয়ে গত দুদিন এত আলোচনা হয়েছে, এত ইউটিউব চ্যানেল এপিসোড করেছে যে এই বিষয় নিয়ে বললে শুধু চর্বিত চর্বণ হয়ে যাবে। তাই একটু পুরনো ইতিহাস ঘেঁটে দেখি যে পৃথিবীর আর কোন কোন দেশকে উদ্ধার করতে গিয়ে সে দেশকে স্বর্গে তুলেছে না নরকে ফেলেছে মহান আমেরিকা। একটু দেখি। এই প্রথম নয়, ইতিপূর্বে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা নিজের স্বার্থে শাসক পরিবর্তনের উদ্দেশ্য সফল করার জন্য সেসব দেশের ইসলামপন্থী দলগুলোকে একেবারে মদতের চূড়ান্ত মদত দিয়েছে। নরমপন্থী ইসলামী দল নয়, এই তালিকায় কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী আছে, এমনকি সন্ত্রাসীরাও আছে। তালিকার প্রথম নামে নিয়ে আসে আফগানিস্তানকে। 1979 থেকে চলছে সেখানে ঝামেলা। এটা আমেরিকার ইতিহাসে ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থনের সবচেয়ে বড় এবং সমালোচিত উদাহরণ। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে সিআইএ অপারেশন সাইক্লোন শুরু করেছিল এবং কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র এবং অর্থ কয়েক বিলিয়ন ডলারের পাকিস্তানের মাধ্যমে সরবরাহ করেছিল মুজাহিদিন যোদ্ধাদের। তারপর সোভিয়েত বাহিনী চলে যেতে বাধ্য হয়, কিন্তু এর ফলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল এবং সেখান থেকে তালেবান ও আল কায়েদার জন্ম হলো। যে ওসামা বিন লাদেনকে মারবার জন্য আমেরিকার ওই টুইন টাওয়ার ধ্বংস করেছিল, আমেরিকার বুক কাঁপিয়ে দিয়েছিলেন যে ওসামা বিন লাদেন, তাকে মারার জন্য আমেরিকাকে কত কসরত করতে হয়েছিল এবং এখনো হচ্ছে আইসিস এদেরকে থামানোর জন্য, সেটা নতুন কথা নয়। আজ যে ইসলামী মৌলবাদের সন্ত্রাসে দুনিয়া জুড়ে সংকট, তার অন্যতম কারণ আমেরিকার সেই সিদ্ধান্ত আফগানিস্তানে। এমনকি এই উপমহাদেশে সন্ত্রাসের পীঠস্থান হিসেবে পাকিস্তান আজ যে সুনাম অর্জন করেছে, তার জন্য সাধুবাদ প্রাপ্য মহান আমেরিকার। কিন্তু যে আফগান দেশের মানুষকে উদ্ধার করতে গিয়েছিল আমেরিকা তো আফগানিস্তান থেকে পাতুলে পালিয়ে এসছে। তাদের অবস্থা এখন কি? সেই আফগানিস্তানের অবস্থা, দেশটা এখন পুরোপুরি তালেবান শাসনে। চরম অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে। নারী ঘরবন্দি, বোরখাবন্দি, সন্তানের জন্ম দেওয়ার, সন্তান প্রতিপালন করা ছাড়া আর কোনো কাজ নেই নারীর। সঙ্গীত নিষিদ্ধ, এমনকি নারীদের তো সবকিছুই নিষিদ্ধ। নাগরিক স্বাধীনতা অত্যন্ত সীমিত, না থাকার মতো। দ্বিতীয় নাম নিয়ে আসি মিশরের। আরব বসন্তের সময় হোসনি মুবারকের পতনের পর মিশর এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। ওবামা প্রশাসন তখন মিশরের সবচেয়ে বড় যে ইসলামপন্থী সংগঠন, যাকে তার কথাটা পরে বলছি কি করেছে এখন, সেই সংগঠন মুসলিম ব্রাদারহুডকে রাজনৈতিক সমঝোতায় আসে তাদের সাথে আমেরিকা, এবং তাদের মনোনীত যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকারকে স্বীকৃতি দেয়। ফলাফল 2013 সালে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান সিসি ক্ষমতা দখল করেন। ব্রাদারহুডকে নিষিদ্ধ করে দেয়া হয়। এখন এই 2026-এ মিশর কোথায় দাঁড়িয়ে? সিসির কঠোর সামরিক শাসন চলছে, দেশের অর্থনীতি চৌপাট। এক সময় যে মিশর ছিল একটা গর্ব, স্বাধীনতা, যে মিশর, সেই মিশর এখন শেষ। দেশের অর্থনীতি চৌপাট বলেইছি। আর 2026-এর শুরুতে সেই ব্রাদারহুডের 3টে শাখাকে সন্ত্রাসী ঘোষণা করে দিয়েছে শ্যামচাচা ট্রাম্প প্রশাসন।
শ্যাম চাচার কানে কিন্তু তারপরেও জল ঢোকেনি, ঢুকবেও না, ঢুকলে একই খেলা খেলতো না বাংলাদেশে। আসি সিরিয়ার কথায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হঠাতে আমেরিকা দীর্ঘ সময় ধরে বিদ্রোহীদের সমস্ত রকম সমর্থন দিয়েছে। বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক ক্ষেত্রে কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীগুলো, যেমন আল নুসরা ফ্রন্ট, সালাফি গ্রুপের বিভিন্ন গ্রুপ, তাদেরকে প্রত্যক্ষভাবে মার্কিনীরা অস্ত্র অর্থ সহায়তা দিয়েছে। ফল কোথায় দাঁড়িয়ে আজ সিরিয়া এক ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত, এবং আইসিসের মতো উগ্র সংগঠনের উত্থান ঘটেছে। এবং মজার কথা কি জানেন, একটা সময় যাকে সন্ত্রাসী ঘোষণা করে যার নামে হুলিয়া জারি করেছিল আমেরিকা, তিনি এখন সিরিয়ার একটা অংশের প্রেসিডেন্ট। অতি সম্প্রতি এই সিরিয়ার সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আসাদ সরকার দুর্বল হয়েছে, কিন্তু দেশটি এখনো পুরোপুরি অখণ্ড নয়, স্থিতিশীল নয়। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার কাজ করছে। লিবিয়ার কথায় আসি। মুয়াম্মার গাদ্দাফির নাম তো আপনারা সবাই জানেন, লৌহ মানব। তাকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটো জোটের সাথে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছিল। গাদ্দাফির নামে কত রকম গল্প ছাপা হয়েছিল যে তার ঘরের বড় বড় ফ্রিজের মধ্যে মানুষ মেরে, মানুষ কেটে তাদের লিভার সেখানে রাখা হয়েছে। গাদ্দাফি নাকি মানুষের লিভারের খেতে খুব ভালোবাসেন, রান্না করে সেটা খান। এটা একটা কথা। গাদ্দাফি বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে বেশিরভাগ ছিল কট্টরপন্থী ইসলাম গোষ্ঠী, যাদের আমেরিকা আকাশপথে সুরক্ষা ও সমর্থন দিয়েছিল। এর ফলে কি হয়েছে, গাদ্দাফির পতনের পর লিবিয়ায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠিত হতে পারেনি। দেশটি বিভিন্ন মিলিশিয়া এবং ইসলামপন্থী গোষ্ঠীর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই 2026-এ লিবিয়া বর্তমানে বিভক্ত। দেশটাতে দুই অংশে দুটো সরকার সক্রিয়, এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান চরমভাবে নিচে নেমে গেছে। বাংলাদেশও কিন্তু দ্বিখণ্ডিত হওয়ার পথে। কিভাবে, কেন, সে কথায় পরে আসছি। আসি ইরাকের কথায়। ইরাকের সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, এই মিথ্যে অজুহাত দিয়ে সাদ্দামকে কিভাবে খতম করা হলো খুব বেশি দিন আগের কথা নয়, আপনারা অনেকেই জানেন। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক কোথায় এসে দাঁড়িয়েছে সে খবরটাও আপনারা রাখেন নিশ্চয়ই। ইরাক শেষ হয়ে গেছে, ইরাক শেষ হয়ে গেছে। এর মূলে কে আছে? ওই আমেরিকা। এরপরে আসি পাকিস্তান। পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের শাসনের সময় আফগান যুদ্ধের রসদ সরবরাহের জন্য পাকিস্তান ছিল পাইপলাইন, পাকিস্তানের মধ্যে দিয়ে সব আসত। এবং এই সময়ে পাকিস্তানের ইসলামাইজেশন বা কট্টরপন্থার প্রসার ঘটে আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে। হাজার হাজার মাদ্রাসা ও মুজাহিদিন ট্রেনিং সেন্টারে অর্থায়ন করা হয়। ফল কি দাঁড়ায়? এর ফলে পাকিস্তানে উগ্রবাদের বীজ রোপিত হয়, যা পরবর্তী কয়েক দশক ধরে দেশটির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আজকে যে টিটিপি, লস্কর-ই তৈবা এদের মতো সংগঠনের কথা শুনছেন, তারা পাকিস্তান থেকে অনেকে যে বেরিয়ে যেতে চাইছে পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে, তার পেছনে হচ্ছে কিন্তু এই উত্থান, যার পেছনে রয়েছে আমেরিকা। বর্তমান পাকিস্তানে গভীর অর্থনৈতিক সংকটে ডুবে আছে, রাজনৈতিক মেরুকরণে জর্জরিত। উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন দেশটিকে নানাভাবে বিভক্ত করার জন্য হুমকি দিচ্ছে। ইরানের প্রেক্ষাপটটা এইখানটায় খুব মজার, এবং ইরানে তো বর্তমানে কি চলছে আপনারা জানেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে ইরানে এইটা শুরু করেছিল কে? ইরানের শাহ পাহলভি 1979-তে তাকে ক্ষমতাচ্যুত করার জন্যে এই আমেরিকা, তারা আয়াতুল্লাহ খোমেনিকে 1979 সালে
কাটার প্রশাসন আমেরিকার, তারা সব রকমের সাহায্য দিয়েছিল আয়াতুল্লাহ খমেনিকে। আমেরিকার লক্ষ্য ছিল শাহ রেজা পাহলভি তার পরবর্তী ইরানে যাতে সমাজতন্ত্রীরা ক্ষমতা দখল না করে এবং তারা যেন রাশিয়ার ব্লকে না যায়, তাদেরকে আমার কাছে ধরে রাখতে হবে ইরানের শাসককে। আমেরিকা তখন মনে করেছিল ইসলামপন্থীরা কমিউনিস্টদের মতো অত শক্ত নয়, ওদেরকে সহজে পায়ের নিচে আনা যাবে। ফলাফল হলো একেবারে বিপরীত। আমেরিকার প্রত্যাশা পুরো ব্যর্থ। ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরে খোমেনি আমেরিকাকে ইরানের এবং ইসলামের বড় শত্রু হিসেবে চিহ্নিত করলেন। আমেরিকা ইসলামের কাছে, ইরানের কাছে সবচেয়ে বড় শয়তান, এটা খোমেনির কথা। এবং মার্কিন দূতাবাসে ঘেরাও ইত্যাদি সংকট সৃষ্টি করা হলো। গত 46 বছর ধরে এক গভীর শত্রুতা চলছে ইরান আর আমেরিকার মধ্যে। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান নিয়ে আমেরিকার নীতি একেবারে সেই কাটারের সময় শুরুতে যা ছিল 1979-তে, তার একেবারে বিপরীত। আমেরিকা এখন সেখানে ভেনেজুয়েলা মডেলের মতো গণ আন্দোলন উস্কে দিয়ে, এই একই মডেল বাংলাদেশেও এসছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্যে, সেখানে রেজিম চেঞ্জ করতে চাইছে। তবে ইরানের ভেতরকার যে কট্টরপন্থী শাসক গোষ্ঠী, তারা যথেষ্ট শক্তিশালী, তার জন্য করে উঠতে পারছে না কিছু। আমেরিকার এই নীতির শিক্ষা হলো ধর্মীয় আদর্শ ভিত্তিক দলগুলো ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পর সব ক্ষেত্রেই তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সব জায়গায়, তবু শিক্ষা হয়নি আমেরিকার। সেই পুরনো খেলায় মেতেছে বাংলাদেশেও। বাংলাদেশে বর্তমানে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে, তাকে ওয়াশিংটন পোস্ট বলেছে এ নিউ অ্যাপ্রোচ, একটি নতুন পদ্ধতি বা নতুন কৌশল। যদিও এটা নতুন কৌশল নয়, পুরনো মদ নতুন বোতলে ঢেলে নিয়ে আসা, তাই একটু নতুন লাগছে এই মাত্র। জামায়াতে ইসলামীর মতো দল যারা দীর্ঘ সময় কোণঠাসা ছিল দেশের রাজনীতিতে, তাদের সঙ্গে সরাসরি কূটনৈতিক বৈঠক, যেমন 2026-এর জানুয়ারিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক, দলটিকে আন্তর্জাতিকভাবে রাজনৈতিক বৈধতা দিয়েছে। এর ফলে তারা আগামী নির্বাচনের আগে একটা বড় পাওয়ার ব্রোকার হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত বিপুল অর্থ সাহায্য পাচ্ছে আমেরিকা থেকে, পাকিস্তান মারফত মার্কিন অস্ত্রশস্ত্র পাচ্ছে, আর আদর্শিক সাহায্য সেটা তো পাচ্ছেই। এবার নতুন বোতল বলতে কি সেটা একটু বলি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা কেবল তোষণ করছে না, বরং একটি দাওয়াই বা সতর্ক বার্তাও দিয়ে রাখছে। এই সতর্ক বার্তাটা কি? মার্কিন কূটনীতিকরা স্পষ্ট করেছেন যে যদি জামাত বা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় এসে কঠোর শরিয়া আইন বা নারী বিদ্বেষী নীতি গ্রহণ করে, তবে তাদেরকে শাস্তি দেয়া হবে। শাস্তিটা কি না, বাংলাদেশের তৈরি পোশাক মানে আরএমজি রেডিমেড গার্মেন্টস, সেই খাতের 20% বেশি রপ্তানি হয় আমেরিকায়। সেই রপ্তানি হুমকির মুখে পড়বে, তাদের উপরে ট্যারিফ 100%, 200% ট্যারিফ লাগানো হবে। অর্থাৎ আমেরিকা ধর্মীয় শক্তির ওপরে একটা অর্থনৈতিক তলোয়ার ঝুলিয়ে রাখছে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে আমেরিকা এতটাই উদ্গ্রীব যে এই নীতিতে এগোলে ভারতের সাথে তাদের সম্পর্কে বড় ফাটল ধরতে পারে, এটা জেনেও পিছিয়ে আসছে না। ভারত ঐতিহাসিকভাবে জামাতকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করে এবং সেটা মনে করে যথার্থভাবেই। আমেরিকার এই নতুন পরীক্ষা বাংলাদেশকে ভারতের বিরোধী বললে কম বলা হয়, পাকিস্তানের মতো চরম শত্রু করে তুলবে বাংলাদেশকে ভারতের কাছে।
ইতিহাস বলে উগ্রবাদী আদর্শকে অর্থনৈতিক চাপ দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। সবসময় না, কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। পৃথিবীতে অন্তত তার কোনো উদাহরণ নেই। যদি জনমত ব্যাপকভাবে ধর্মীয় কট্টরপন্থার দিকে ঝুঁকে যায়, তবে এই তোষণ নীতি ভবিষ্যতে আমেরিকার বিরুদ্ধেই বুমেরাং হয়ে যেতে পারে, ব্লো ব্যাক। কিন্তু সেটা তো দূর ভবিষ্যতের কথা। আমেরিকার গিনিপিগ হয়ে নিকট ভবিষ্যতে কি হতে পারে বাংলাদেশের? কয়েকটা গুরুতর সম্ভাবনার কথা বলি। এক, গঙ্গা জল বন্টন চুক্তি এবছর শেষ হচ্ছে, এর নবীকরণ করবে না ভারত। ফরাক্কার জল বাংলাদেশ যা পাবে সেটা ভারতের ইচ্ছা ও সুবিধা মাফিক। শুখা মরশুমে জল দেবে না ভারত, আর বর্ষার মরশুমে বেশি করে জল ছাড়বে। ফলাফল কি হবে ভাবুন। দ্বিতীয়, তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অতলে তলিয়ে গেল। কি পরিস্থিতি হবে? হচ্ছে সেই পরিস্থিতি চলবে, এটা মনে রাখুন। 3 নম্বর, ভারত তার স্থল সীমান্ত এবং আকাশ সীমান্ত বন্ধ করে দেবে বাংলাদেশের জন্য। কোথা দিয়ে যাবি যা। খাদ্যদ্রব্যের রপ্তানি 4 নম্বর, খাদ্যদ্রব্যের রপ্তানি সম্পূর্ণ বন্ধ করবে ভারত। যা এবার আমেরিকার পাকিস্তান থেকে তোদের খাবার নিয়ে আয়, দেখ কত খেতে পারিস। 5 নম্বর, তবে সবচেয়ে ভয়ঙ্কর যে সম্ভাবনা সেটা হলো এই 5 নম্বর, বাংলাদেশে গৃহযুদ্ধ অবধারিত। যেমন বেঁধেছে সিরিয়াতে। আওয়ামী লীগ চুপ করে মুখ বুজে মানবে না আমেরিকার এই প্রেসক্রিপশন। তাদের সঙ্গে বিএনপিও থাকতে পারে, এবং আমার ধারণা পুরো বিএনপি না হোক, বিএনপির একটা অংশ কিন্তু চলে আসবে আওয়ামী লীগের সাথে। ভারতের সঙ্গে সমঝোতা করে, ভারতের সাহায্য নিয়ে এই বিদ্রোহীরা দেশের মধ্যে গৃহযুদ্ধের আর এক পক্ষ, তারা ভারতের সাহায্য নিয়ে রংপুর চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে নেবে বাংলাদেশ থেকে। সেখানে ভারতের প্রেসক্রিপশনে নতুন সরকার গঠিত হবে। আর এই রকম প্ল্যানের কথা ভেবেই ভারত তার দূতাবাসকে নো ফ্যামিলি স্ট্যাটাস নির্দেশ দিয়েছে। আর সেই প্ল্যান থেকে ভারতকে বিরত রাখতে সারা কুক ছুটে এসেছিলেন দিল্লিতে ভারত সরকারের সঙ্গে কথা বলতে। পাত্তা দেয়নি ভারত। ভারতের হাবভাব দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে খুব দ্রুত বড় কিছু ঘটতে চলেছে। ভরসা কি কোথাও নেই? একটা ভরসা আছে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ওই যে একটু আগে মিশরের কথা বললাম না, সেখানে একদম শেষ মুহূর্তে এসে সামরিক অভ্যুত্থান করা হয়েছিল, এবং সেই সামরিক প্রশাসন এখনো চলছে। আমেরিকা দাঁত ফোটাতে পারছে না সেখানে। সেরকম একটা জিনিস হতে পারে যদি বাংলাদেশের সেনাবাহিনী এখনো ঝাঁপিয়ে পড়ে, তারা এসে যদি বাংলাদেশের এই জামাত আমেরিকার প্রেসক্রিপশন থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে। একমাত্র ভরসা হচ্ছে দেশের মধ্যে বাংলাদেশকে অক্ষত রেখে বাঁচাবার একটা প্রচেষ্টা হতে পারে, একমাত্র যদি সেনাবাহিনী এগিয়ে আসে। আর দ্বিতীয় যেটা সম্ভাবনা, সেটা ওই যে বললাম যে ভারত গৃহযুদ্ধ এবং ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ খণ্ডিত হবে, এক নয় দুটো অংশে, এবং দুটো অংশে নতুন সরকার গঠিত হবে। গিনিপিগের নিয়তি এটাই, কি জানেন? মরার আগে তাদের শান্তি নেই, তাদের শান্তি মরে গিয়ে। বাংলাদেশ সেই গিনিপিগের নিয়তির দিকে এগিয়ে চলেছে।